ধরুন আপনি একটা পরীক্ষা দিলেন, সেই পরীক্ষাটাতে খুব একটা ভালো রেজাল্ট হলো না বা আপনি পাশ করলেন না, এবং যখন কারণ জিজ্ঞাসা করা হলো তখন আপনি বললেন পরীক্ষার সময় পেনটা ভালো ছিল না সেই জন্য লেখা যায়নি, বা খাতাটা ভালো ছিল না সেই জন্য ঠিকঠাক লেখা যায়নি, সেই জন্য পাশ করতে পারিনি। এখন এই রকম কারণ দেওয়াটা একটু শিশুসুলভ হয়ে গেল না, মানে বাচ্চাদের মতন অথবা বাইপাস করে যাওয়ার মতন। আসল কারণটা তো অন্য জায়গাতে না। আসল কারণটা হয়তো আপনার প্রিপারেশন যথেষ্ট ছিল না। আসল কারণটা এটাও হতে পারে যে প্রশ্নটা আপনি পরীক্ষায় পেয়েছেন সেটা আপনার কাছে অজানা ছিল। বেশিরভাগ ক্ষেত্রে ফার্টিলিটি ওরিয়েন্টেড যখন সমস্যা হয় বা গর্ভধারণের সমস্যা হয়, গর্ভধারণের বিলম্ব হয়, তখন আমরা মহিলাদের দিকেই আঙুল তুলি। কিন্তু বিজ্ঞান বলছে গর্ভধারণ একা একজনের ব্যাপার নয়। এক্ষেত্রে মহিলা এবং পুরুষ দুজনেই দায়ী। অনেক কারণ থাকে যেটা শুধুমাত্র পুরুষদের সমস্যার জন্য গর্ভধারণের সমস্যা হয়। অনেক কারণ থাকে যেখানে শুধুমাত্র মহিলারাই দায়ী, কিন্তু তাছাড়াও অনেক কারণ থাকে যেখানে মহিলা এবং পুরুষ দুজনেই দায়ী। ফার্টিলিটি এমন একটা ব্যাপার যে ক্ষেত্রে পুরুষদের শরীর থেকে শুক্রাণু যদি পর্যাপ্ত বা সঠিক না আসে, যদি মহিলাদের শরীরে ডিম্বাণুর সঙ্গে সেটা মিলিত না হয়, অনেক সময় মিলিত হয়েও সেটা পরিপূর্ণতা লাভ করে না, যার জন্য ভ্রূণের আকার নিতে পারে না। তাহলে তাহলে ব্যাপারটা কি? তাহলে ব্যাপারটা আরেকটু ডিটেলসে বলি। প্রথমে দেখি ফিমেল ফার্টিলিটির দিকে কি কি ব্যাপার আছে। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে ওভিউলেশন। ওভিউলেশন বা ডিম্বস্ফোরণ হচ্ছে ঋতুচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলের মাঝামাঝি সময় ডিম্বাণু, একটা ডিম্বাশয়ের ভেতর বা ওভারির ভেতর থেকে একটা ডিম্বাণু ম্যাচিওর হয়ে পরিপক্ক হয়ে বেরিয়ে আসার ঘটনাটাকে ওভিউলেশন বলছে। এই ওভিউলেশনের ফলে ডিম্বাণুটা ফেলোপিয়ান টিউবের পথে খুব ধীর গতিতে বেরিয়ে আসে। এখন এটা যদি ইরেগুলার হয় বা ডিলে হয়, যদি না হয়, তখন সেক্ষেত্রে গর্ভধারণের সমস্যা হয়। 2 নম্বর ফ্যাক্টর হলো এগ কোয়ালিটি। এই যে ওভামটা বেরিয়ে এলো বা ডিম্বাণুটা ফেলোপিয়ান টিউবের পথে ধীরে ধীরে বেরিয়ে এলো, এই কথাটা বললাম, এই এগের কোয়ালিটি বা গুণগত মান যদি ভালো না হয়ে থাকে তাহলে সেটা একটা শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে এমব্রায়ো বা ভ্রূণ তৈরি করতে পারে না, তখন গর্ভধারণের সমস্যা হয়। হিউম্যান রিপ্রোডাক্টিভ জার্নাল এবং আমেরিকান সোসাইটি অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন বলছে 30-এর পরে, বিশেষ করে 35 বা তারপরে গিয়ে দ্রুত হারে এগ কোয়ালিটি খারাপ হতে থাকে। 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে ইউট্রাস এবং ফেলোপিয়ান টিউব। আইসিএমআর এর ন্যাশনাল গাইডলাইন অন ইনফার্টিলিটি থেকে জানা যায় যে ফেলোপিয়ান টিউব যদি ব্লক থাকে তাহলে সেক্ষেত্রে ডিম্বাণুটি বেরিয়ে আসতে পারে না এবং শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হতে পারে না, সেক্ষেত্রে গর্ভধারণ সম্ভব হয় না। আবার দেখা গেছে ইউট্রাসের ভেতরে মাসিক চক্র চলাকালীন অর্থাৎ ঋতুচক্রের মধ্যে একটা লেয়ার তৈরি হয়, যে লেয়ারের মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণু যুক্ত হয়ে যে ভ্রূণ বা এমব্রায়োটা তৈরি হলো সেটা এসে গেঁথে যায়, যেটাকে ইমপ্লান্টেশন বলা হয়। যদি এই লেয়ারগুলো সঠিকভাবে তৈরি না হয় তখন সেই এমব্রায়োটা বসতে পারে না বা অ্যাটাচ হতে পারে না বা ইমপ্লান্ট হতে পারে না, এবং পরবর্তীকালে যে স্টেজগুলো যেটার থেকে আস্তে আস্তে বড় হয়ে মানব শিশুর আকার ধারণ করবে সেইটা চালিয়ে যাওয়া সম্ভব হয় না। এটা তো গেলে একটা দিক। এবার আরেকটা দিক দেখি, অর্থাৎ মেল ফার্টিলিটির যে ফ্যাক্টর বা যে ব্যাপারগুলো আছে। WHO এবং আইসিএমআর রিপোর্টস বলছে ইনফার্টিলিটি বা বান্ধত্বের যে কারণগুলো বা সমস্যাগুলো থাকে তার মধ্যে 40 থেকে 50% পুরুষজনিত কারণ থাকে। এখানে অনেকেই জানে না যে স্পার্ম কাউন্ট একটা বড় ব্যাপার। স্পার্ম কাউন্ট মানে হিউম্যান সিমেনের মধ্যে যদি পর্যাপ্ত স্পার্ম না থাকে, সংখ্যা যদি কম হয়ে থাকে, তাহলে ফার্টিলাইজ করার ক্ষমতা বা ফার্টিলাইজ করার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। আসলে একটা ওভাম বা ডিম্বাণুর সঙ্গে একটাই শুক্রাণু মিলিত হয়। যদি সংখ্যাটা কমে যায় তার মানে প্রবাবিলিটি বা সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। 2 নম্বর একটা ফ্যাক্টর আছে যেটাকে বলা হয় স্পার্ম মরফোলজি। স্পার্ম মরফোলজি মানে স্পার্মের গঠন, অর্থাৎ একটা স্পার্মের হেড, টেল, বডি 3টে পার্ট হয়। অনেক স্পার্মের হেড যদি ঠিক না হয়, অনেক স্পার্মের টেল যদি ঠিক না হয়, তাহলে সেটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে পারে না বা মিলিত হলেও সেটা ভ্রূণ তৈরি করার মতন ক্ষমতা রাখে না। এছাড়াও মর্টিলিটি বা গতিবহতা নামে একটা কথা আছে। স্পার্ম মর্টিলিটি যদি ঠিক না হয়, আসল ব্যাপারটা হচ্ছে একটা ডিম্বাণু তো নিজে বেরিয়ে আসার মতন ক্ষমতা রাখে না, কিন্তু একটা স্পার্ম চলতে পারে, সাঁতরাতে পারে, এগোতে পারে, কারণ তার একটা টেল থাকে, সেটার মাধ্যমে সেটা এগিয়ে যেতে পারে।
যদি স্পাম সাঁতরে এগিয়ে যেতে না পারে বা খুব স্লোলি এগোয়, তাহলে সেটা ডিম্বাণু অবধি গিয়ে পৌঁছাতে পারে না। যেখানে একটা ডিম্বাণু মোটামুটি নিষিক্ত হওয়ার মতন 24 থেকে 48 ঘন্টা একটা সময় থাকে, তার মধ্যে যদি স্পামটা গিয়ে না পৌঁছাতে পারে, তাহলে সেটা কাছাকাছি গেলেও সেটাকে নিষিক্ত করতে পারে না, মানে অ্যাক্টিভ থাকে না, মানে কাজ হয় না। গর্ভধারণ তার মানে একটা মিলিত প্রয়াস। এটা কিন্তু একা একজনের দ্বারা সম্ভব নয়। আপনি যতই ওষুধ টোটকা ব্যবহার করে নিন না কেন, যদি 4টে ফ্যাক্টর একসঙ্গে না কাজ করে, সুস্থ শুক্রাণু, সুস্থ ডিম্বাণু, সুস্থ ইউট্রাস এবং সঠিক সময়ে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন, এই 4টে ফ্যাক্টর যদি একসঙ্গে না কাজ করে, তাহলে কিন্তু গর্ভধারণ সম্ভব হয় না। দেখুন, লাইফস্টাইলের বেশ কিছু ফ্যাক্টর আছে যেগুলো মেল এবং ফিমেল ফার্টিলিটি দুটিকেই প্রভাবিত করে। যেমন ধূমপান, অতিরিক্ত মদ্যপান, ক্রনিক স্ট্রেস, জাঙ্ক ফুড খাওয়া, শরীরে পুষ্টির অভাব, হিট এক্সপোজার যেমন ল্যাপটপ কোলে নিয়ে কাজ করা, টাইট অন্তর্বাস, এগুলো মেল ফিমেল ফার্টিলিটি দুটিকেই প্রভাবিত করে দেয়। এখন আমরা এটা কি আশা করতে পারি যে আমরা প্রস্তুতি ছাড়াই কোনো পরীক্ষায় পাশ করে যাব? আশা করতে পারি, কিন্তু হয় না। আর হলেও সেটা 1000 জনের মধ্যে একজন। ফার্টিলিটির কেসে দেখা যায় যে এই 1000 জনের মধ্যে একজন তারাই যাদের বয়সটা একটু কমের দিকে। আর আমাদের বর্তমান ট্রেন্ডস বলছে আমরা একটুখানি বেশি বয়সেই বেবি প্ল্যানিং করছি। সেই জন্য আমাদের লাইফস্টাইলের দিকে একটু ধ্যান দেওয়াটা খুব দরকার। প্রয়োজন হলে দুজনকেই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। গর্ভধারণের সমস্যা বা ফার্টিলিটি ওরিয়েন্টেড সমস্যা হলে স্ত্রীরই দোষ, এরকম দায়ী না করে দুজনেরই ডাক্তারের পরামর্শ নিয়ে এগোনোটা দরকার। আরেকটা কথা মনে রাখবেন যে ফার্টিলিটি বা ইনফার্টিলিটির চিকিৎসা এবং অ্যাসিস্টেড রিপ্রোডাকশন বা মেডিকেল সায়েন্সের হেল্প নিয়ে গর্ভধারণ করা দুটো কিন্তু এক নয়। প্রয়োজন হলে চিকিৎসা নিয়ে, ইনফার্টিলিটির চিকিৎসা নিয়ে অনেকেই নর্মালি ন্যাচারালি গর্ভধারণ করে। সুতরাং যখন গর্ভধারণের সমস্যা হচ্ছে, তখন একটু নিজেদের লাইফস্টাইলের দিকে দেখা, সেটাকে কারেক্ট করা এবং ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়াটা খুব দরকার।